বেজেরডাঙ্গা গ্রামের একজন সম্ভ্রান্ত ধনী লোক গগন বিশ্বাস। গ্রামের বাজারে তার একটা সোনার দোকান রয়েছে। একদিন রাতে সে তার দোকান বন্ধ করে এক জনশূন্য পথ ধরে হেঁটে বাড়ি ফিরছিল। রাস্তার দুদিকে অন্ধকার মাঠ, আর মাঝে মাঝে কয়েকটা গাছপালা। মাঠের দূরে জঙ্গলের মধ্যে থেকে মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া ভেসে আসছে। গগন বিশ্বাস হেঁটেই বাড়ি ফিরছিল, আর চলতে চলতে সে অনুভব করল কেমন একটা কটু গন্ধ ভেসে আসছে তার নাকে, ঠিক যেন মানুষের চামড়া পোড়া গন্ধ। হাঁটতে হাঁটতেই হঠাৎ সে দেখল তার সামনে রাস্তার মাঝখানে কেউ যেন দাঁড়িয়ে আছে। গন্ধটা ওই ব্যক্তির দিক থেকেই আসছে। গগন বিশ্বাস ভীতু মানুষ নয়। যৌবনকালে সে এই গ্রামের মোড়লের তাগড়াই একজন সাগরেদ ছিল। তার সোনার দোকানটাও তার সেই মোড়লই করে দিয়েছে। তাই সে সেই মানুষটার উদ্দেশ্যে চড়া গলায় শাসানি দিয়ে বলল, এই কে রে তুই? এখন এখানে দাঁড়িয়ে কি করছিস? আমার পথ ছাড় বলে দিচ্ছি। আমার কাছে কিন্তু এখন সোনা দানা নেই, সুতরাং লুটপাট করার ইচ্ছে থাকলেও কোনো লাভ নেই। আর কোথায় পড়েছিলি যে তোর গা থেকে অমন বিটকেল গন্ধ ছাড়ছে? সামনের লোকটার কোনো সাড়া বা হেলদোল পাওয়া গেল না। রাস্তার মাঝে পাথরের মূর্তির মতোই দাঁড়িয়ে রইল। কিরে, এখনো সরলি না? তুই কি আমাকে চিনিস না আমি কে? আমার কোনো ক্ষতি করতে আসলে কিন্তু ফল ভালো হবে না। এখন না হয় আমি ভদ্রলোক হয়ে সোনার দোকান খুলে ব্যবসা করছি, এক সময় কিন্তু আমি বিরাট খতরনাক লোক ছিলাম। ভালোয় ভালোয় সরে যা, নইলে এমন ধোলাই দেব। এবার হঠাৎ সামনের সেই মানুষটির হলুদ দুটো চোখ জ্বলে উঠল। তারপর সেই লোকটি ধীরে ধীরে গগন বিশ্বাসের দিকে এগিয়ে এলো। তখন গগন বিশ্বাস দেখল সেই ব্যক্তির সারা শরীর জ্বলে বা পুড়ে কালো হয়ে রয়েছে। সারা শরীর থেকে চামড়া পোড়া কালো ধোঁয়া বেরোচ্ছে। চোখের জায়গায় দুটো আগুনের ফলা দাউ দাউ করে জ্বলছে। এবার গগন বিশ্বাস ভয় পেল। কে 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 তুমি? আমায় ভুলে গেলি গগন বিশ্বাস? এই চামড়া পোড়ার গন্ধ পেয়েও কিচ্ছু মনে পড়ছে না? মনে কর 7 বছর আগেকার কথা। মনে কর। 7 বছর আগে? কই, আমার তো কিছু মনে পড়ছে না। মনে পড়বে কিভাবে? এত মানুষের ক্ষতি করেছিস, তার কি আর হিসেব আছে? মনে কর, আমি বলেছিলাম আমাকে বিনা দোষে শাস্তি দিচ্ছ তোমরা। তখন গগন বিশ্বাসের মনে পড়ল। সে বলল, বৈকুণ্ঠ বুড়ো, বৈকুণ্ঠ তুমি? হ্যাঁ, মনে পড়েছে দেখছি। তোদের সবাইকে আমি মারবো, কাউকে ছাড়বো না, কাউকে না। তারপর বৈকুণ্ঠ মিত্তিরের প্রেতাত্মা ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, ঠিক যেন ব্যাঙের মতো। পরের দিন সন্ধেবেলায় বেজেরডাঙ্গা গ্রামের কিছু লোক মিলে গ্রামের বুড়ো বটতলার নিচে গগন বিশ্বাসের মৃত্যু নিয়ে আলোচনা করছিল। বটতলায় যে কজন ছিল সবাই প্রায় নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছিল। তখন গ্রামের মোড়ল হাত তুলে সবাইকে থামতে বলতেই সবাই চুপ হয়ে গেল। তারপর তিনি বলতে শুরু করলেন, দেখুন, আগামীকাল গ্রামের পথে কারা বা কিছুতে গগন বিশ্বাসকে নির্মমভাবে হত্যা করেছে,
তাই আমি সবাইকে একটু সাবধান থাকার জন্য অনুরোধ করছি। গ্রামে কি বিপদ ঘনিয়ে এসেছে সেটা আমায় তলিয়ে দেখতে হবে। তাই আমার মনে হয় এই সম্পর্কে আর আলোচনা না করাই শ্রেয়। এবার যে যার বাড়ি ফিরে যান। আর হ্যাঁ, সন্ধ্যের পর যে যার বাড়ির মধ্যেই থাকবেন। ধীরে ধীরে বটতলা খালি হয়ে গেল। শুধু রয়ে গেল মোড়ল অখিল বাণুজ্যে আর তার এক সাগরেদ কালাচাঁদ রায়। সবাই চলে গেলে মোড়ল মশাই কালাচাঁদকে জিজ্ঞেস করলেন, কিরে, গগন কিভাবে মরল কিছু বুঝলি কালাচাঁদ? তখন কালাচাঁদ বলল, আগে না মোড়ল মশাই গো, তবে ওর সব দেহ দেখে যা মনে হলো গো, কেউ প্রতিশোধ নেওয়ার জন্যে ওকে মেরেছে। ওফ, কি নির্মম গো। আচ্ছা মোড়ল মশাই, আমরা আজ পর্যন্ত যাদের মেরেছি তাদের কোনো ছেলেপুলে গগনদাকে মারেনি তো গো? ব্যাস ঠিক আছে, এবার থাম। কথা বলার সময় মুখে কিছু আটকায় না নাকি তোর? এর জন্যই তোকে কোর্টে কাচারিতে নিয়ে যেতে চাই না। কোথাও নিয়ে যাওয়ার মতো না তুই। সে আপনি যাই বলুন মোড়ল মশাই, আমার কিন্তু খুব ভয় করছে গো। কে জানে আমাদের আবার কেউ মারতে টারতে আসবে না তো গো? বেশ, ভয় যখন করছে তাহলে কাল সারা গ্রামে লোক লাগিয়ে দে দেখি। গগন আমার ছোট ভাইয়ের মতো ছিল। ওকে যে বা যারা মেরেছে তাদের আমি ছাড়ব না, সে জানুয়ারি হোক আর যাই হোক। ঠিক বলেছেন মোড়ল মশাই গো, আমি কালই লোক লাগিয়ে দেব। তবে বলছিলাম যে এইবার আমার মাছের ব্যবসায় একটু ক্ষতি হয়েছে। যদি কিছু টাকা পাওয়া যেত গো, মানে। এখন আর মানে করতে হবে না। গগনের মতো তোকেও আগে অনেক টাকা দিয়েছি, এখন আর আমার কাছে তোকে দেওয়ার মতো টাকা নেই। তবে একটা ভালো খবর আছে। ভালো খবর গো? কী খবর মোড়ল মশাই? গ্রামের প্রান্তে একটা বিরাট জমি আছে। কদিন পরে ওই জমির শুনানিও আছে। জমিটা আমি কিছুদিন পরে আমার নামে করে নিতে পারবো, আর তার জন্যে পরের সপ্তাহে উকিলবাবু আসবেন জমিটা ভালো করে মাপতে। তুই সঙ্গে থাকবি, বুঝলি? জমিটা পেলে তুইও কিছুটা অংশ পাবি। যা, এবার বাড়ি যা। সেদিন রাতে মোড়ল মশাই নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। বেজেরডাঙ্গা গ্রাম এখন পুরোপুরি নিস্তব্ধ। জঙ্গলের দিক থেকে দুটো শেয়াল হুক্কাহুয়া করেই চলেছে। ঘুমের মধ্যে একটা বিটকেল চামড়া পোড়া গন্ধ পেয়ে মোড়লের ঘুম ভেঙে গেল। চোখ খুলে তিনি দেখলেন তার বিছানার পাশেই কেউ একজন দাঁড়িয়ে আছে। লোকটার চেহারা বোঝা যাচ্ছে না, তবে সে তার হাতে কিছু একটা ধরে রয়েছে। সারা শরীর জুড়ে কেমন কালো পোড়া ধোঁয়া বেরোচ্ছে এবং চোখের জায়গায় দুটো আগুনের ফলা দাউ দাউ করে জ্বলছে। সেই লোকটিকে দেখে মনে হচ্ছে সে যেন সদ্য চিতার আগুন থেকে উঠে এসেছে। মোড়ল মশাই সেই ছায়ামূর্তিটিকে চিনতে পেরেছে, কিন্তু তার কোনো কথা বলার শক্তি এখন নেই। তখন সেই ছায়ামূর্তি বলে উঠল, কে হলো রে মোড়ল? গন্ধটা চিনতে পেরেছিস? মনে পড়ছে কিছু? গগন বিশ্বাসকে কাল মেরেছি, এরপর তোকে আর কালাচাঁদকেও শেষ করে দেব। তোদের শেষ করে তবেই আমি শান্তি পাবো, তবেই আমি শান্তি পাবো। এখন তুই এই নে। বলেই সেই পুরো তার হাতের জ্বলন্ত মশাল মোড়ল মশাইয়ের গায়ে ছুঁড়ে মারল। কিন্তু চোখের পলক ফেলতেই সেই সব আর কিছুই রইল না। অন্ধকার ফাঁকা ঘরে মোড়ল মশাই একাই বিছানায় শুয়ে আছেন। ঘরে কেউ নেই দেখে তিনি একটু নিশ্চিন্ত হলেন। তার সারা শরীর বেয়ে ঘাম ঝরে পড়ছে। তিনি ভাবলেন খুব বাজে একটা স্বপ্ন দেখেছেন তিনি, কিন্তু পরক্ষণেই আবার সেই চামড়া পোড়ার গন্ধ তার নাকে এলো।
জাগ্রত অবস্থায় গন্ধটা নাকে আসতেই তার মনে পড়ে গেল 7 বছর পুরনো একটা ঘটনার কথা, একটা বুড়োর কথা। মোড়ল তখন ধীরে ধীরে সেই ঘটনাগুলো একবার মস্তিষ্কে গুছিয়ে নিতে লাগলেন। আজ থেকে প্রায় 7 বছর আগে বেজেরডাঙ্গা গ্রামের শেষের দিকে ছিল একটা বিরাট আকার জমি, এবং তাতে ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর। ওখানেই থাকতো বুড়োটা, নাম বৈকুণ্ঠ মিত্তির। পাড়ায় পাড়ায় মুড়ি বিক্রি করে দিন আনেন দিন খান, আর মাঝে মধ্যেই জঙ্গল থেকে কী সব শিকড় বাকড় এনে পরীক্ষা নিরীক্ষা করেন, এবং গ্রামের কারোর কোনো অসুখ হলে সম্পূর্ণ বিনামূল্যেই সেই সব জড়িবুটি দিয়ে গ্রামের মানুষের উপকার করতেন তিনি। বাড়িঘর বলতে একটা কোনো রকমে দাঁড় করিয়ে রাখা খড়ের চালের বাড়ি। এই বৃদ্ধ বয়সে একাই থাকেন তিনি। পরিবার বলতে তার নিজস্ব কেউ ছিল না। স্ত্রী মারা গেছেন, সে তাও অনেক বছর আগে। কোনো সাথে পাশে থাকতেন না। তবুও মাঝে মধ্যেই গ্রামের মোড়ল অখিল বাণুজ্যে তার 2 জন সাগরেদ কালাচাঁদ আর গগনকে নিয়ে এসে বুড়োর ওপর অত্যাচার করত। ওরা দোষ দেয় বয়স্ক মানুষটার জন্যে নাকি জমিটা বাগানো যাচ্ছে না। আসলে নগেন মিত্তিরের পূর্বপুরুষেরা ছিলেন জমিদার, কিন্তু তার ঠাকুরদা ছিলেন খুব আয়াসী প্রকৃতির মানুষ। ধন সম্পদ যা ছিল সব 2 হাত খুলে উড়িয়ে দিয়েছিলেন। তার বাবাও ঠিক তেমনিই ছিলেন। খরচা করতে করতে শেষ পর্যন্ত এই জমিখানা ছাড়া আর কিছুই রেখে যেতে পারেননি তারা। তবে যেই জমিটা রেখে গিয়েছেন সেটার দামও নেহাত কম নয়। আর তাই মোড়ল অখিল বাণুজ্যে যে করেই হোক এই জমিখানা বৈকুণ্ঠ মিত্তিরের হাত থেকে হাতাতে উদ্যত হয়েছিলেন। আসল ঘটনাটা ঘটে একদিন সন্ধেবেলায়। কালাচাঁদ রায় আর গগন বিশ্বাস এসে আবার বুড়োকে যা তা বলে অপমান করতে লাগলো। গ্রামের এক কোনায় পড়ে থাকো তো, জানো এই গ্রামে কি হয় আর না হয়? মহামারী লেগেছে গো, মহামারী। কম বয়সীরা প্রাণ দিচ্ছে, আর তুমি এখানে আয়েশ করে দিন কাটাচ্ছ। এই তো ছোট্ট একটা কুঁড়ে ঘর নিয়ে আমি থাকি। কত জমি নিয়ে নিলাম তোদের। আমি চেয়েছিলাম তো এই গ্রাম ছেড়ে চলে যেতে, কিন্তু এই গ্রামটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি রে। চাইলেও যেতে পারি নে। 2 মুঠো মুড়ি বেচে খাই, আর তোদের কত সম্পত্তি নিয়ে নিলাম। আমি তোদের বিরক্ত করতে যাব না। আর কে বলেছে তোদের আমি কিছু বুঝি খবর পাই না? শুনেছিলাম কি একটা অজানা জ্বরে নাকি গ্রামের ছেলেপুলেরা মরছে। তা আমি কি করব বল? আমি তো আর জ্বরটাকে ডেকে আনিনি। এমনকি আমি সেই রোগের ওষুধ বানানোর চেষ্টা করছি। আসলে গ্রামে তখন কিছু একটা রোগ ছড়িয়েছিল, যার জন্যে গ্রামের কিছু বাচ্চা ছেলে প্রাণ হারাচ্ছিল। মোড়ল অখিল বাণুজ্যে এই সুযোগের সদ্ব্যবহার করবে বলে ঠিক করেন। সেটাই তো মোড়ল মশাই চায় না। তুমি তোমার ওই শিকড় বাকড় দিয়ে মানুষকে সারাবে আর গ্রামে সবার কাছে ভালো সাজবে। আমরা জানি তুমি টুকটাক করে এই গ্রামে রোগ ছড়িয়েছ। আমি আমি আবার কি করলাম? তোরা বোকার মতো আমায় সন্দেহ করছিস। তোরা যা ভাবছিস আমি কিন্তু। আচমকা সেখানে এসে দাঁড়ালেন গ্রামের মোড়ল অখিল বাণুজ্যে। তিনি আজ এর একটা বিহিত করবেন। এই বুড়োর জন্যেই গ্রামের যত জ্বালা। একে একটা শিক্ষা দেওয়া দরকার। কে জানে সবার আড়ালে হয়তো এই এখানে বসে কিছু টুকটাক করছে। কে বলতে পারে যে করছে না? আমার তো মনে হয় ওর জন্যে এই গ্রামের এত বিপদ। ওকে জ্বালিয়ে দিলেই একেবারে ঠিক হবে। না না, এই পাপ কাজ করো না তোমরা। তোমরা সবাই কিন্তু জ্বলে পুড়ে যাবে। আমি কিন্তু কোনো দোষ করিনি। বিনা দোষে
তোমরা আমাকে এভাবে শাস্তি দিও না। যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে বিনা দোষে শাস্তি দেওয়া হচ্ছে বুড়ো। তবে আজ তোকে দেখাবো ক্ষমতা কাকে বলে। তোকে উচিত শাস্তি দিতে হবে, নইলে তোর শিক্ষা হবে না। অনেক দিন ধরে চেয়েছিলাম তোকে এই গ্রামের বাইরে বার করে দিতে। একা এত বড় সম্পত্তি নিয়ে তুই করবি কি রে বুড়ো? এই সব আমি ভোগ করব, তবে তার আগে তোকে শাস্তি পেতে হবে। বিনা দোষে তোরা আমায় শাস্তি দিচ্ছিস? আমি তোদের বলে রাখছি, এই গ্রামে আরও একবার মহামারী আসবে, মৃত্যুর মহামারী। আর সেই মহামারীতে শুধু তোরা 3 জনই মরবি। এই বলে দিলুম, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব, এটা মনে রাখিস। যখন যা করবি তখন তা দেখা যাবে। এখন তো তোকে পথ থেকে সরাই নাকি? তোর জমি জায়গা দখল করি, তোকে সবই বলে রাখলাম। পরে আমায় দোষ দিস না কিন্তু। এই, কে আছিস? জলদি মশাল নিয়ে আয় তো, বুড়োটার বাড়িটা জ্বালিয়ে দে। আর হ্যাঁ, খবরটা গোটা গ্রামে ছড়িয়ে দিস যে বুড়ো তুকতাক করতো, তাই গ্রামে মড়ক লেগেছিল। আমরা যা করার করেছি, এবার গোটা গ্রাম আবার সুস্থ হয়ে যাবে। তারপর মোড়ল আর তার লোকেরা বুড়োকে তারই বাড়ির সঙ্গে একটা খুঁটিতে বেঁধে ফেলল। তারপর চোখের নিমেষে একের পর এক জ্বলন্ত মশাল এসে পড়তে লাগলো বুড়োর ঘরের চালে। সাধ্যমতো জোড়া তাপ্তি দেওয়া খড়ের চাল মশালের আগুনের ছোঁয়া পেতেই দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। তারপর ক্রমশ চামড়া পোড়ার গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো গোটা বেজের ডাঙা গ্রামে। গ্রামের শেষ প্রান্তে থাকা বৈকুণ্ঠ মিত্তিরের সাধের একাকী কুঁড়ে ঘরখানা জমির সঙ্গে মিশে ধূলিসাৎ হয়ে গেল। ভয়ে সেই রাতে আর ঘুম এলো না মোড়লের। কাল সকালে তাড়াতাড়ি কালাচাঁদের সাথে কথা বলতে হবে বলে ঠিক করে সে। সারাটা রাত তার আতঙ্কেই কেটে গেল। সকালে উঠেই মোড়ল কালাচাঁদকে তার বাড়িতে ডেকে পাঠালেন। সারা রাত না ঘুমানোর ফলে মোড়লের চোখের তলায় কালি পড়ে গেছে। আর কাল রাতে সেই বৈকুণ্ঠ বুড়োর আধপোড়া প্রেতকে দেখে মোড়লের অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। মোড়ল সেই ভোর থেকে তার খাটের উপরেই বসে আছে। কালাচাঁদ এসে বেশ খানিকক্ষণ ধরে তাকে ডাকাডাকি করছিল। মোড়ল মশাই গো, ও মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই গো। বেশ কিছুক্ষণ পর চটকা ভেঙে সে বললে, কালাচাঁদ, তুই কখন এলি? আমি তো অনেকক্ষণ আগে থেকে এসে ডাকছি, তা আপনি তো সাড়াই দিচ্ছেন না গো। কি অবস্থা এখানে, কি হয়েছে আপনার? চোখের তলায় দেখছি তো কালি পড়ে গেছে গো। রাতে কি কোনো দুঃস্বপ্ন দেখেছেন নাকি? স্বপ্ন নয় কালাচাঁদ, ওটা স্বপ্ন নয়। ও বলেছে আজকেই আমাদের মারবে। আহা, কে মারবে গো সেটা তো বলো। বৈকুণ্ঠ মিত্তির। কি? বৈকুণ্ঠ মিত্তির? মানে মানে সেই বৈকুণ্ঠ বুড়ো গো? হ্যাঁ, সেই বৈকুণ্ঠ বুড়ো। এ কি বলছেন মোড়ল মশাই? তাকে তো আমরা নিজের হাতে মেরেছি গো। হ্যাঁ, সব মনে আছে। সেই বৈকুণ্ঠ মিত্তিরের প্রেত গগনকে মেরেছে। আর সে কাল রাতে আমার ঘরে এসেছিল আর বলে গেছে আজকে আমাদের সবাইকে শেষ করবে। সে কি গো, এবার কি হবে মোড়ল মশাই? বুঝলি কালাচাঁদ, আমি অনেক ভেবে একটা ফন্দি বার করেছি। কি ফন্দি গো মোড়ল মশাই? আমাদের পাশের গ্রামের শ্মশানে একজন থাকে বলে শুনেছি। সে নাকি এই ভূত প্রেত নিয়ে কাজ কারবার করে। হ্যাঁ হ্যাঁ,
আমিও শুনেছি গো। কি যেন নাম, কি যেন নাম। হ্যাঁ, মনে পড়েছে গো, ভণ্ডেশ্বর কাপালিক। সে নাকি মানুষের মাংস খায় গো। শ্মশানের যেসব আতপোড়া মরা পড়ে থাকে সেগুলোই নাকি খেয়ে নেয়। হ্যাঁ, আমিও শুনেছি। আমি ভাবছি ওর কাছে একবার যাব। ও নিশ্চয়ই এই বৈকুণ্ঠ বুড়োর প্রেতাত্মাকে জব্দ করতে পারবে। সে ভালো বুদ্ধি বার করেছেন গো, কিন্তু তাকে তো শুনেছি রাত না হলে পাওয়া যায় না গো। বেশ তো, তুই আরও কয়েকজনকে নিয়ে বিকেলে চলে আসিস। সন্ধ্যের মধ্যে ওই শ্মশানে গিয়ে পৌঁছতে হবে। ঠিক আছে গো মোড়ল মশাই, আমি এক্ষুনি গিয়ে কয়েকজনকে জোগাড় করছি গো। সেই দিন বিকেলে মোড়ল আর কালাচাঁদ আরও দুজনকে নিয়ে তাদের পাশের গ্রামের সেই শ্মশানের দিকে রওনা দিল। মোড়ল সামনে সামনে হাঁটছিল এবং কালাচাঁদ ও বাকি দুজন পেছন পেছন। রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই তাদের চলতে একটু বেশি সময় লাগছিল। তারা এখন গ্রামের এমন জায়গায় চলে এসেছে যেদিকে প্রায় কোনো বাড়িঘরদোর নেই। মোড়ল কিন্তু বেশ ভয়ে ভয়ে চুপচাপ হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন কালাচাঁদ মোড়লকে জিজ্ঞেস করলো, আচ্ছা মোড়ল মশাই গো, বলছি যে ওই বৈকুণ্ঠ বুড়ো কি কালকে আমার নাম বলেছিল নাকি? মানে আমাকেও মারবে বলেছিল নাকি গো? মোড়ল কিন্তু কালাচাঁদের প্রশ্নের কোনো উত্তর দিল না। আসলে কালাচাঁদ ভয় পাচ্ছিল নিজের প্রাণ নিয়ে। যদি সত্যি সত্যি এখন ওই বৈকুণ্ঠ বুড়ো তাদের সামনে চলে আসে। মানে মোড়ল মশাই গো, আমি জিজ্ঞেস করছিলাম যে কাল কি হলো সেটা ভালো করে শোনাই হলো না গো। বৈকুণ্ঠ বুড়ো কি কি বলে গেল গো? আচ্ছা শোন, তবে কাল সন্ধেবেলায় আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে হাঁটতে হাঁটতেই মোড়ল আগের রাতের সব ঘটনা বলে যাচ্ছিল। তখন রাত প্রায় 12টা হবে, আর কালাচাঁদ ও সেই দুজন খুব মন দিয়ে মোড়লের কথা শুনছিল। হঠাৎ রাস্তার এক পাশ থেকে একটা কালো অবয়ব খুব দ্রুত গতিতে কোনো রকম আওয়াজ না করেই একদম পেছনের লোকটিকে প্রায় ছোঁ মারার মতো করে নিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। তারপর আবার আরেকজনকে নিয়ে ঠিক সেই একই রকম ছোঁ মেরে নিয়ে চলে গেল। মোড়ল তার কথা শেষ করে চুপচাপ হাঁটছিল, কিন্তু হঠাৎ তার নাকে আবার সেই চামড়া পোড়া গন্ধ এলো। সেটা আসতেই মোড়ল বুঝতে পারল যে বৈকুণ্ঠ মিত্তিরের প্রেত এখানে এসে গেছে। তখন সে শুকনো গলায় পেছনে কালাচাঁদকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কালাচাঁদ, কোনো গন্ধ পাচ্ছিস? কেমন গন্ধ? মানুষের চামড়া পোড়া গন্ধ। হ্যাঁ, পাচ্ছি। কেমন লাগছে গন্ধটা? এ কি, তো তোর গলাটা অমন লাগছে কেন রে? আর তুই কথা বললি, একবারও গো বললি না। মোড়লের একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু তাও তার মাথা ঘুরিয়ে পেছনে তাকানোর এক চিলতে সাহস হচ্ছিল না। দাঁড়াও। ভয়ে মোড়ল তখন এক জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। কিরে মোড়ল, ভেবেছিলি পালিয়ে বাঁচবি? আমি তোকে বলেছিলাম আজকেই তোদের মারবো। তোদের শেষ করে তবেই আমি এই লোক থেকে মুক্তি পাবো। মোড়লের অবস্থা তখন খুবই খারাপ। সে তখন প্রায় কেঁদে ফেলেছে, আর পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখল সেখানে কালাচাঁদ দাঁড়িয়ে আছে।
তবে তার শরীর থেকে তখনও সেই চামড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, আর তার চোখগুলো ঠিক যেন আগুনের গোলা। সেখানে দাউ দাউ করে জ্বলছে প্রতিহিংসার আগুন। মোড়ল বুঝতে পারল কালাচাঁদের মধ্যে এখন বৈকুণ্ঠ বুড়োর অতৃপ্ত আত্মা বর্তমান। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি আর কোনো দিন কারোর কোনো ক্ষতি করব না। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। বেশ, তোকে ছেড়ে দেব, কিন্তু তুই কি পারবি আমার জীবন ফিরিয়ে দিতে? আমার নামে যা বদনাম রটিয়েছিলি সেসব মুছে দিতে পারবি? তখন বৈকুণ্ঠ মিত্তির এমন একটা অপ্রত্যাশিত কথা বলল, যেটা শুনে মোড়লের দেহে যেন একটু প্রাণ ফিরে এলো। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম, চলে যা। তবে আর কোনোদিন যদি কারোর জীবন নষ্ট করিস, তবে মনে রাখিস আমি তখন তোকে শেষ করব। কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। তারপর বৈকুণ্ঠ মিত্তির কালাচাঁদের শরীর সহ সেখান থেকে ছাই ভস্মের মতো কোথায় হাওয়ায় উড়ে গেল। মোড়ল তখন ভাবল সে আজকে খুব বাঁচা বেঁচে গেছে, কিন্তু সে মনে মনে আরও একটা কথা ভাবল। কথাটা হলো, বৈকুণ্ঠ বুড়োর আত্মা যদি এই পৃথিবীতে থাকে, তাহলে তাকে একদিন না একদিন মরতেই হবে। তাই সে ঠিক করল পাশের গ্রামের শ্মশান বেশি দূরে নেই, আর কিছুটা হাঁটলেই সে সেখানে পৌঁছে যাবে। একবার শ্মশানে পৌঁছে গেলে আর বৈকুণ্ঠ বুড়ো তার কিচ্ছু করতে পারবে না। তাই তারা যেই দিকে হেঁটে যাচ্ছিল, আবার সেই পথ ধরেই চলতে আরম্ভ করলো মোড়ল। পরের দিন সকালে গ্রামের সেই বটতলায় অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল। খুব সাংঘাতিক কিছু একটা ঘটে গেছে কাল রাতে। সবাই নিজেদের মধ্যে নানান কথা আলোচনা করছিল। আসলে বৈকুণ্ঠ বুড়ো তার প্রতিশোধ সম্পন্ন করেছে। সেই বটগাছে মোড়ল আর কালাচাঁদকে মেরে ঝুলিয়ে রেখে গেছে বৈকুণ্ঠ বুড়ো। তবে অন্য দুজনকে বৈকুণ্ঠ বুড়ো কিছু করেনি, তাদের কেবল নিচের গাছের গুড়ির সাথে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। সেই দুজন এখন অজ্ঞান। কেবল বটগাছে কালাচাঁদ আর মোড়লের দেহখানা ঘড়ির পেন্ডুলামের মতো ঝুলেই চলেছে।